এলডিজিতে আমরা জিএসপি সুবিধা পেয়ে থাকি। এলডিজি গ্রাজুয়েশনের মাধ্যমে আমরা সেটা হয়তো জিএসপি প্লাসের জন্য আপনার কাজ করছে, বা ইউএসএতে আমাদের জিএসপিটা আপনার বন্ধ আছে, তার মাধ্যমে আমরা যদি জিএসপিটা আমরা ফেরত পেতে পারি এবং আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছি, আমরা সমষ্টিগতভাবে যদি কাজ করি, আশা করি জিএসপি সুবিধা যদি আমরা পাই এবং এলডিজি গ্রাজুয়েশন যেটা 2026 সালে আছে সেটা যদি আপনার পিছিয়ে 2032 সাল বা জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি, তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে মনে আশা করি। শুরুতে আমার মনে হয় গতকালকেই আমাদের বস্ত্র খাতের অন্যতম একটি বড় সংগঠন বিটিএম এর নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন আমাদের রাসেল সাহেব। রাসেল ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, সবাই করতালি দিয়ে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি যে সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সোচ্চার হব। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। গত কয়েকদিন যাবত আমরা সেনা সদরে আমরা বসেছিলাম এবং ওনাদের সাথে কথা বলেছি। ওনারা আমাদের সাথে আন্তরিকতার সাথে বিষয়টা নিয়েছেন এবং তারা সহযোগিতা করছেন। আমরা তাদেরকেও, সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি। সাইফুর রহমান সাহেবের সময় আমরা অনেক কিছু পেয়েছি। 1919 অ্যাক্টে আমাদেরকে বলা হয়েছিল যে তুমি যদি বিনিয়োগ করো তোমার অর্থের উৎস যা আমি জিজ্ঞেস করবো না, তাই তখন আমরা বড় বড় ইন্ডাস্ট্রি করার সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের কোনো কিছুর দাম যখন বাড়ে ডাবল ট্রিপলে বাড়ে, যেমন গ্যাসের দামটা। আজকে যে উদ্যোগটা, এই উদ্যোগটা কিন্তু শাহরিয়ার নিয়েছে, তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা 10 বছর পরে গ্র্যাজুয়েশন করতে পারবো। আমাদের অ্যাক্সেস টু লো কস্ট ফাইন্যান্স উইল অ্যাভেলেবল। আমাদের জিএসপি প্লাস নিয়ে ভাবতে লাগবে না, এবং জিএসপি প্লাসের জন্য যে ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ফর ডাবল স্টেজ ট্রান্সফরমেশন, ওই লোড এখন যে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা ওটা নিতে পারবে না। সো লজিক্যাল হলো যে এখন আমরা গ্র্যাজুয়েশন করার দরকার নেই। হাতেম ভাই সবসময় আমাদেরকে লিড দিয়েছে এনবিআর এর ব্যাপারে। এনবিআর যার নেতৃত্বে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমি বলবো এখানে একটা ডিসিশন উই ওয়ান্ট টু সি ইমিডিয়েটলি, কারণ এই জায়গাটা অন্যরা করেছে, কিন্তু এনবিআর থেকে যে হয়রানির শিকার প্রত্যেকটা গার্মেন্টস ব্যবসায়ী যে করেছে, এখানে there has to be accountability and there has to be answerability. So এটা should be immediately issued, তারা বিজনেস কমিউনিটি একটা কনফিডেন্স আসবে। 15 বছর ধরে আমার দৃষ্টিতে ব্যবসায়ীরা তাদের মনের কথা বলতে পারে নাই। ব্যবসায়ীদের সমস্যাটা বলার মতো কোনো ফোরাম ছিল না। বাংলাদেশের সমস্ত ফোরামকে, বিসিজে থেকে আরম্ভ করে সমস্ত ফোরামকে দলীয় প্ল্যাটফর্মে বানানো হয়েছে এবং দলীয় ব্যক্তিদেরকে পছন্দ করে করে এখানে বসানো হয়েছে। তাই সত্যিকার অর্থে ব্যবসায়ীদের সমস্যার কথা কেউ বলতে পারে নাই, মন খুলে বলতে পারে নাই, দাবি উত্থাপন করতে পারে নাই। আমরা অবাক হয়ে গেছি ব্যবসায়ীদের সবাই, সাবেক প্রধানমন্ত্রী উপস্থিতিতে ব্যবসায়ী নেতারা যেভাবে বক্তব্য দিয়েছেন, তারা ব্যবসায়ী নেতা হিসেবে বক্তব্য দিয়েছেন নাকি রাজনৈতিক দলের কর্মী হিসেবে বক্তব্য দিয়েছেন, আজকে এটা আপনারা মূল্যায়ন করে দেখুন। তাই আমি প্রথমে বলবো, আসুন আমরা ব্যবসায়ী অর্গানাইজেশনগুলোকে আমরা নিরপেক্ষ করি, ব্যবসায়ীদের অর্গানাইজেশন বানাই। হয়ে এসেছিল এখানে, আমি পার্টিকুলার কোনো অ্যাসোসিয়েশনের কথা বলবো, আমি বলবো যে সকল অ্যাসোসিয়েশনই এখানে লিয়াজে করে ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড গভর্নমেন্টের সাথে অ্যালাইন করে কাজ করতেছিল। ওইটাও দেয়ার ওয়াজ পজিটিভলি যদি দেখার চেষ্টা করি, দেয়ার ইজ অলসো অ্যান পজিটিভ ফ্যাক্টর অফ ইন্ডাস্ট্রি হারমোনাইজেশন কীভাবে মেনটেন করা যায়, গভর্নমেন্ট সাপোর্ট কীভাবে আরও নেওয়া যায়। সো ওই সিস্টেমটা ওইভাবে গভর্নমেন্ট থেকেই ছিল, তখন ওইভাবেই অ্যাকসেপ্ট করা হয়েছিল, ওইভাবেই চলেছে। এটার একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে none of the association or forum or platform কিন্তু তখন সলিডারিটি প্রকাশ করতে পারেনি স্টুডেন্টদের সাথে। 6.72 ইউরো, যেটা আরো আমি আশঙ্কা করছি হয়তো 7-8-এ চলে যাবে। এটা একটা ভেরি অ্যালার্মিং। এবং আপনারা জানেন যে রেড সি ক্রাইসিসের জন্য আমরা অলমোস্ট 70,000 নটিক্যাল মাইলস ঘুরে আমরা 7 দিনের ট্রানজিট টাইম দিয়ে আমরা যাচ্ছি। সেখানে আমাদের আরো প্রায় রিডাবল আমাদের সি ফ্রেট হয়ে যাচ্ছে, কন্টিনেন্ট কনস্ট্রেন্ট আছে। তো এইসব জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের কেপিআইগুলোকে আমরা আরো কিভাবে আরো এটাকে করতে পারবো, কাজে আরো উদ্বুদ্ধ করতে পারবো। বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে আমি যদি বলি, আপনারা হয়তো জানেন যে আমরা অলমোস্ট $10 to $12 বিলিয়ন কিন্তু কন্ট্রিবিউশন করছি আপনাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে। এটা বিকেবি বিজিবির সাথে, হয়তো বা অনেকেই জানেন অথবা অনেকে জানেন না, কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরির সাথে কেউ না কেউ কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কিন্তু ইনভলভমেন্ট আছেন। সো আমরা যদিও ক্যামেরার পিছন থেকে কিন্তু এই এক্সপোর্টের সাথে কিন্তু কন্ট্রিবিউশন করতে যাচ্ছি, কিন্তু এর মানে প্রতিদান হিসাবে কিন্তু আমরা আসলেই যে পলিসিগত সাপোর্ট কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে পাচ্ছি না।
এখন আমরা জানেন যে আলটিমেটলি কিন্তু আমাদের এক্সপার্টিস হচ্ছে সেক্টর এক্সপার্টিস। আমরা কিন্তু প্রথমে শুরু করি যে আমাদের যে তথ্য অর্থনৈতিক যে সমীক্ষার যে তথ্যপত্রগুলো আছে সবগুলো ফ্যাব্রিকেটেড তথ্যপত্র। তো ফ্যাব্রিকেটেড তথ্যপত্রগুলো থেকে প্রথম যেটা করতে হবে আমাদের সঠিক তথ্যপত্রগুলো কালেকশন করতে হবে। আমাদের ইকোনমি কি এইভাবে আছে, আমাদের ব্যাংক বলতেছে আমরা ঋণ খেলাপি 2 লাখ কোটি টাকা, আসলে বেসিক্যালি 5 লাখ কোটি টাকার উপরে আমাদের ব্যাংক ঋণ খেলাপি আছে। একটা কথা, সব প্রত্যেকটা তথ্যই উৎপাদন সক্ষমতা, আমাদের গ্যাসের কতটুকু প্রয়োজনীয়তা, কতটুকু কি কোনো ক্ষেত্রেই সব ফ্যাব্রিকেটেড করা। আমি মিন্টু ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা। উনি আজকে পত্রিকা আমি দেখেছি, আজকের পত্রিকায় মিন্টু ভাই একটা ভালো বক্তব্য দিয়েছেন। নিরাপত্তা এবং আস্থা এই দুটো জিনিস এই মুহূর্তে অত্যন্ত জরুরি, এবং আমাদেরকে এই জিনিসটা আমাদের এখন কেয়ারটেকার গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে বা উনার পরিষদের কাছে আমাদের এটা পৌঁছাতে হবে। নিরাপত্তা যদি এই মুহূর্তে যেটা আমরা দেখতেছি, আমাদের শিল্প কারখানাগুলো এখনও পুরোপুরি ঠিকভাবে চালু হতে পারছে না, সবার মধ্যে একটা মানে নিরাপত্তাহীনতার ভুগছেন, এটা খুবই অ্যালার্মিং। এবং এটা আমি এই জন্য বলছি যে ওটা একটা সেমিনারে আমি ছিলাম, ক্লোজিং রিমার্কসে আমি এটা বলছি যে এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা এখন যাওয়ার আমাদের সেই উপযুক্ততা নাই। এবং যিনি এটার পেপার তৈরি করছেন উনি আমার পাশে ছিলেন তখন, উনি বলছে যে আমি তো দেশের লোক জনগণের মাইক খাবো, উনি নিজে স্বীকার করছিলেন। আই ডোন্ট জাস্ট ফরগেট হিজ নেম নাও। 1 নম্বর। 2 নম্বর হলো এনবিআর সম্বন্ধে যেটা বলেছেন, এনবিআর আপনাদের থেকে ট্যাক্স আদায় করে যে অত্যাচার করে আমরা জানি। তারা হলো কিছু, আমি আর নাম নিলাম না, কিছু মন্ত্রী মহোদয়রা বলতেন এটা ওয়ান ওয়ে ট্রাফিক। ঠিক আছে, ওয়ান ওয়ে ট্রাফিক, কিন্তু মিন্টু ভাই সবচেয়ে মারাত্মক জিনিস হলো উনি কালেক্টর, বাট উনি আইনও তৈরি করবে। আইন হি শুড নট মেক দ্য আইন হলো আইন প্রণয়ন। আমরা 17 জানুয়ারি ঘুমায় থাকলাম, 18 জানুয়ারি 10 টাকার গ্যাস 30 টাকা হয়ে গেল। একটা লোক একটা কথা বলেন, আমি সব জায়গায় কথা বলেছি। তখন এই আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রানা ভাই, ওনার সাথে কথা বলছে, বলে করার কিছু নাই, ওনার সাথে কথা বলে। তার মানে আমরা এত অসহায় ছিলাম, কেউ কোনো কথা বলতে পারি না। আমি জনে জনে নাম বলতে চাই, প্রত্যেকটা প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, আপনার সামনে আছে, কেউ কথা বলে নাই। এবং মিটিংয়ের মধ্যে জসিম ভাইকে বলতে বাড়াই দেন, আমি বলছি কেমনে বাড়াবেন, আপনি কোথা থেকে দিন, আপনার কাছে আছে আমার কাছে নেই, আমি দিতে পারবো না। আমাদের কোনো কথাবার্তা বেসিক হেড অফিস বা সরকার কর্ণপাত করতেন না, যার জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন হয়েছে 2018 সালে। তো এখন আমরা ভয়েস রাইজ করতে পারি, বাট আমরা বিসিকের যে সমস্যা আছে, আমরা বিসিকে যাদের ইন্ডাস্ট্রি আছে, প্রায় 13,000 এমপ্লয়ি ইন্ডাস্ট্রি আছে সারা বাংলাদেশ বিসিকে। তো আমরা বিসিকের মালিকরে বসে আমরা হয়তো একটা আমাদের প্রবলেম যা আছে সেটার একটা সমঝোতা করার চিন্তা করব, সেটার সমাধান নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা ভয়েস রাইজ করতে পারি, আমরা কিন্তু আগে ভয়েস রাইজ করতে পারি নাই, কারণ অনেকে বেতন দিতে পারছে না এবং অনেকের অর্ডার সংকট। তো এই সময়কালীন আমরা মনে করি এখানে আমরা যে রেকমেন্ডেশনগুলি আসছে, প্লাস আমরা পরবর্তীতে কিছু এই বিষয়গুলো নিয়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা অ্যাপ্রোচ করতে চাই। আর সেকেন্ড থিং হলো যে আমাদের যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারগুলো আছে, এগুলোকেও কীভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি সেই বিষয়টা দেখা দরকার। এবং আমরা টাইম টু টাইম হচ্ছে যে এটা অনেকটা যে পালা বদলের খেলা আর কি, যে এখন আওয়ামীপন্থীরা চলে গেছে, এখন বিএনপিপন্থীরা ঝুট দখল করবে, গেট দখল করবে, গেট ধাক্কাধাক্কি করবে। আমি বিনীতভাবে যে কোনো দলীয় প্রধানকে অনুরোধ করব, আমরা ব্যবসায়ী, আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে, আমাদেরকে বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। আমি বিচার চাই, যে 400 ছেলে মারা গেছে, এরা কারো না কারো সন্তান, আমার আপনার সন্তান। এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে তাদের বিচার করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। আমি শুধু এটুকুই বলবো, যেই সেক্টরের যেই সব সমস্যাগুলি আছে আমরা যদি লিপিবদ্ধ করে আমরা এক জায়গায় কম্পাইল করে এই সরকারের কাছে উপস্থাপন করতে পারি এবং তার বিধান আমরা চাই, আমার মনে হয় আমাদের একটাই হাই টাইম, এই সময়ের মধ্যেই আমরা আমাদের এই ব্যবসায়িক যে সমস্যাগুলি আছে এগুলি নিরসন করার জন্য একটা সবল উদ্যোগ আমরা। আপনারা সব কথাগুলো শুনেছেন এবং বুঝেছেন। আমাদের প্রাণের দাবি কিন্তু সব সমপর্যায় এবং একই, কাস্টমস বন্ড এবং মুক্ত আলোচনা। মুক্ত আলোচনা ভিতরে আপনারা জানেন, আপনার আরএমজি সেক্টরে যে
আমাদের আজকে রপ্তানি সিংহভাগ রপ্তানি কিন্তু আমরা আরএমজি সেক্টর থেকেই হয়। এই সংগঠন এখানে আপনার আমি জানি 5টা থেকে 6টা সংগঠন আছে। সংগঠনের সাথে আমার মূল উদ্দেশ্য ছিল আজকে এই সংগঠনগুলো এক একজন যার যার দাবি শেষে করে। সেক্ষেত্রে কাস্টমসের সাথে গতকালকে এবং আমি প্রেসিডেন্ট হওয়ার পরে আমি এই পর্যন্ত 9 থেকে 10টা মিটিং করেছি। তাদের একটাই কথা, বিজিএমএ এসে এটা চায়, বিকেএমএ এসে এটা চায়, আপনার বিএলএমএ এটা চায়, আপনার এক্সেসরিজ অ্যাসোসিয়েশন, প্লাস্টিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম চায়। আপনাদের হলো তো সে দাবি দেওয়া ঠিক নাই। তখন আমি বলেছি আমি একটা উদ্যোগ নেব, উদ্যোগ নেওয়ার পরে আমরা একটা সমন্বয় কমিটি করব। এই আরএমজি সেক্টরের যে সমস্যাগুলো আছে আমরা এককভাবে এক এক সংগঠন না দিয়ে সব সংগঠন মিলিয়ে আপনাদের কাছে দিব। এবং আপনারা জানেন, আপনারা এই দুর্বৃত্তায়নের সময় এবং হামলার সময় শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি পড়ে নাই, প্লাস্টিক অ্যাসোসিয়েশন পড়ে নাই, প্যাকেজিং পড়ে নাই, সব ইন্ডাস্ট্রি পড়েছে। আমাদের যদি একটা সমন্বয়ক আপনার কমিটি থাকে আপনার এই আরএমজি সেক্টরের জন্য, আমি মনে করি এটা সব আপনার যে সময়ে আমরা হলো দেশের এই বস্ত্রখাত এবং তার সাথে বস্ত্রখাত এবং বস্ত্রখাতের সহযোগী যে এটা আছে, আমি আমাদের অভিভাবক আছে আব্দুল আওয়াল বিন্দু আঙ্কেল, ওনাকে বলবো আমাদের যে কোনো একজনকে, যারা আপনার এই জায়গায় সর্বজন শ্রদ্ধ একজনকে একটু কমিটি একটা করে দিবেন। তার মাধ্যমে আমরা সব জায়গায় আমাদের এই দাবি দাওয়াগুলো একত্র দিতে পারি। তাহলে হবে কি, আমাদের এই কাস্টমস, বন্ড এবং বিভিন্ন দপ্তর যে বলে আপনাদের ভিতরে সমন্বয়হীনতা নাই। যারা আজকে আলোচনা সভার আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি কোথাও থেকে এটা শুরু করার দরকার ছিল এবং আপনারা শুরু করেছেন, সেজন্য আমি সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু জ্ঞান অর্জন করছি, তাতে আমি এইটুকু বুঝি যে প্রত্যেক দেশের একটা রাজনীতি আছে, একটা অর্থনীতি আছে। এই রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক এবং একে অপরের পরিপূরক। যেমন আপনি যদি আপনার নিজের পরিবারকে যদি ভালো করতে চান, বড় করতে চান সমাজে, তাহলে ভাই এবং বোন একে অপরের সম্পূরক এবং পরিপূরক। ভাই একদিকে যাবে, বোন একদিকে যাবে, দুই ভাই মারামারি করবে, এরকম কোনো সমাজ, এরকম কোনো ফ্যামিলি আপনি দেখছেন যে তারা খুব সমাজে উন্নতি লাভ করছে? আগের দিনে যারা জমিদার ছিল, মিয়া বুইয়া ছিল, বড় লোক ছিল, তাদের কিন্তু আমি দেখছি পথের ভিখারি হইতে, বিকজ ভাই ভাই মারামারি করি। অতএব রাজনীতি এবং অর্থনীতি যে কোনো দেশে একে অপরের সম্পূরক এবং পরিপূরক। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, এটা আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। কিন্তু অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো যতদিন আমাদের এই মাথার ভিতরে এটা থাকবে, যে সরকার আসে, যে সরকার থাকে, আমরা তাকে খালি সমর্থনে দিয়ে যাব, এই নীতি থেকে আগে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যে সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে, তাকে আমরা অবশ্যই সমর্থন করব, কারণ এটা দেশের জন্য প্রয়োজন। আর যদি আমরা সমর্থন করতেই থাকি, তাহলে যেটা হবে, যেটা যেই কন্ডিশনটা আজকে আপনারা অনেকে এক্সপ্লেন করলেন, অন্য দেশেও ব্যবহার করা হবে, বিদেশেও রপ্তানি করা হবে, তখন দেশের জন্য আমরা সম্পদ সৃষ্টি করি। সেই হিসাবে রাজনীতি থেকে একজন ব্যবসায়ী অনেক বেশি গুণে দেশের প্রয়োজন দেন একজন রাজনীতিবিদ। চোর গুন্ডা বদমাশ রাজনীতিবিদ হতে পারে, কিন্তু একজন সবাই ব্যবসা হতে পারে না। যদি আপনাকে ব্যবসায়ী হতে হয়, ইউ নিড আপনার সৃষ্টিশীলতা প্রয়োজন। ব্যবসায়ী হইতে হলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন। চোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে, যে আগে যে সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না। আমি একটা কথা আপনাদের বলি যে আমি তো এফবিসির প্রেসিডেন্ট ছিলাম, আপনাদের মতোই একজন ছিলাম, একটা সংগঠনের দায়িত্বে ছিলাম। আমি আমার থেকে দুই প্রধানমন্ত্রী ক্লোজ কোনো লোক বাংলাদেশে আছে কিনা আমার জানা ছিল না। তবে
কিন্তু আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, সারা বাংলাদেশিদের কেউ বলুক যে সরকারের সাথে আমি ব্যবসা করে 1 পয়সা আমি কোনোদিন আয় করছি, লাভের কথা আপনি বাদ দেন। সরকারের সাথে কোনো ব্যবসা করছি অথবা সেই ব্যবসা থেকে আমি 1টা পয়সা উপার্জন করছি, এরকম যদি একটা লোক এসে বলতে পারে, সেদিন আপনাদের সামনে আমি মুখ দেখাতে আসবো না। এত ক্লোজ থাকা সত্ত্বেও কিন্তু আমি সবসময় ভাই বিরোধী দলে ছিলাম। আওয়ামী লীগও যতদিন ক্লোজ ছিলাম, যখনই FBCD এর প্রেসিডেন্ট হচ্ছি আমি বিএনপি থেকেও বেশি বিরোধী দলে ছিলাম। ওই ইতিহাস পুরো যাব না। আবার যখন বিএনপি ক্লোজ ছিলাম, যখন FBCD প্রেসিডেন্ট হয়েছি, তখন আমি আওয়ামী লীগ থেকেও বেশি বিরোধী দলে ছিলাম। অন্তত ওনাদের চোখে আমার এমন দিনও গেছে যে আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে, আমাকে বিদেশে যেতে যায় নাই আমার নিজের মেজো ছেলের গ্র্যাজুয়েশনের সময়। আমার অনাস্থা প্রস্তাব নিয়ে বাণিজ্য মন্ত্রী কাগজ নিয়ে ঘুরছে, কাসিম ভাই জানান না এটা? হ্যাঁ, ওই শফিউল্লাহ চৌধুরী জানে না? কিন্তু আমি তো পিছিয়ে উঠি নাই কোনোদিন, আমি কোনোদিন পিছিয়ে উঠি নাই। ব্যবসায় সমাজের সংগঠনের আমি দায়িত্ব নিছি এবং আমি এও বলি আপনাকে, প্রথমবার যখন আমি FBCD প্রেসিডেন্টের জন্য দাঁড়াই, তখন সবাই হাসাহাসি করেছে, মিন্টু সাহেব কোনো তো FBCD বিল্ডিংয়ে আসে নাই, উনি কীভাবে FBCD প্রেসিডেন্ট হবে। আমি তখন 1224 ভোটারের ভিতরে আমি 800 একটু নোয়াখালীর কথা চলে আসবে এখানে, 824 বা 30টা পাশাপাশি আমি গিয়েছি। আমি সকাল 8:30 থেকে রাত্রে 12টা পর্যন্ত মানুষের বাসায় গেছি, যেখানে বুড়া মাকে পাইছি পায়ে ধরে সালাম করছি। সেভাবে আমি 1224 ভোটের ভিতরে 880 বা 84 ভোট নিয়ে আমি জয়যুক্ত হয়েছি। আমি কোনো সরকারের দালালি করি, ওই সংগঠনের দায়িত্বই নাই, ওই সরকারের দালালি করি, ওই সংগঠনের নেতৃত্ব দেয় নাই। আমি বিরোধী দল হিসেবে ওখান থেকে ফেরত আসছি। অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা সংগঠনের নেতৃত্ব দেন, তারা প্রথম কাজ যেটা, আপনার নিজের সংগঠনের যেন সাপোর্টটা আপনার মধ্যে থাকে, দলীয় সমর্থন, সত্য কথা বলার মতো শক্তি এবং সাহস অর্জন করার মতো যেন আল্লাহ আমাদের তৌফিক দান করার। কথা বলছেন আপনি? আর লাস্টে যেন এরকম গোষ্ঠী আমি না দেখি আর এদেশে, যে আমলা, রাজনৈতিক দুর্বৃত্ত, তার সাথে আমাদের যারা বলে যে ওই যে টুকটাক কী করেন ভাই, টুকটাক ব্যবসা করি, কী ব্যবসা করেন কোনো খবর নাই। তো এই টুকটাক ব্যবসায়ীদের সমন্বয় যে স্বার্থান্বেষী যে গোষ্ঠীর সৃষ্টি হয় একটা দেশে, যেটাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় র্যান্ডসিপিং, বা যারা এই অর্থনীতি এবং সমাজকে জিম্মি করে, ক্যাপচার করে, এই কর্মী নিজেদের কবজা নিয়ে নিজেদের সাথে ব্যবহার করে। আপনাদের আমি কোনো উপমা দেব না, সবাই জানেন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা চলে, তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান, তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। সরকার কি আওয়ামী লীগের আসে কি বিএনপির আসে, কিচ্ছু আসে যায় না। সরকার জনগণের সরকার, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে এবং যারা অন্যায় করবে তার বিচার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেই যেন সমাজে নট অনলি আইনের প্রয়োগ হয়, বাট আইনের সমপ্রয়োগ হয়। এখন যেটা হয়, একে অন্যায় আপনিও করলেন, উনিও করলেন, আমিও করলাম, আপনার ভাই খুব তড়িৎ গতিতে শাস্তি, আপনার কিছুই হয় না। অতএব আইন থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, আইনের সমপ্রয়োগ অত্যন্ত জরুরি। এবং যারা বিচার করে তারাও
সমভাবে ন্যায়ভাবে বিচারটা করতে হবে। এখানে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই শুনেছেন যে এনবিআর এর চেয়ারম্যানের দাবির ব্যাপারে প্রত্যেক চেয়ারম্যানের পদত্যাগের দাবি, অবসরের দাবি সবাই করেছেন। তো এই আজকে উপস্থিত সবাই এবং আমরা সকলেই জানি যে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি, আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুত্ব করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান। সুতরাং তার অবসরের দাবি সবাই করেছেন। তো আমরা আচ্ছা, আমরা কি ডেটটা দিব? আমরা যাবো। আচ্ছা, আমরা পরে টাইম দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখানে আরেকটা কথা আসছে যে এলডিসি গ্রাজুয়েশন 2026 সালে যেটা হওয়ার কথা, এটা নিয়ে সবাই বলেছেন যে এটা আপাতত স্থগিত রাখা। এটা আমরা সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, বিষয়টা সরকার সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামে এই ব্যাপারে কথা বলবেন। কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের রপ্তানির যে ফিগার, ভুল তথ্য ইতিপূর্বে দেওয়া হয়েছে কন্টিনিউয়াসলি, এবং আমরা সেটার প্রতিবাদ করেছি। ফাইনালি সেটা বের হয়েছে যে এটা ভুল ছিল। সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে যে সমস্ত পলিসি প্রণয়ন করা হয়েছে, এই পলিসিগুলিকে পুনর্বিবেচনা করে সেখান থেকে ফিরে আসা। আবারও বলবো যে কাস্টমসের এই অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। এটার জন্য আমাদের সব কিছুই যা করণীয় আমরা ইনশাল্লাহ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। ভবিষ্যতে আপনারা থাকবেন।